Hello and welcome to our today's lecture. We were learning about buffer capacity. This is lecture 2. In today's lecture, we are going to learn what is buffer capacity means and calculation related to the adjustment of tonicity. Okay, let's start our today's lecture. Buffer capacity. What does it mean by buffer capacity? As the name suggests that it is the capacity of a buffer solution. I mean, the name is quite self-explanatory. It gives the capacity of a buffer solution. What was a buffer solution? Buffer solution was that solution which resists the change in its pH upon the addition of a small amount of acid or base into it. তো বাফার ক্যাপাসিটি হচ্ছে একটা বাফার সলিউশনের ক্যাপাসিটি। কিসের ক্যাপাসিটি? তার পিএইচ পরিবর্তনের যেই প্রতিরোধ ক্ষমতা, সেই ক্ষমতার পরিমাপ। ক্যাপাসিটি মানে তার সক্ষমতা, তার ক্ষমতা। বাফার ক্যাপাসিটি বাফার হিসাবে কাজ করার যে ক্ষমতা একটা সলিউশনে, সেটাকে প্রকাশ করে। তো যদি একটা সলিউশনের বাফার ক্যাপাসিটি অনেক ভালো হয়, তাহলে সে তার পিএইচ পরিবর্তন খুব শক্তিশালীভাবে রোধ করতে পারবে। আর যদি তার বাফার ক্যাপাসিটি ভালো না হয়, তাহলে তার পিএইচ এর পরিবর্তনটা শক্তিশালীভাবে প্রতিরোধের সম্মুখীন হবে না। ফলে দেখা যাবে যে যেই রকম কথা ছিল যে এটা বাফার সলিউশন, এর মধ্যে স্মল অ্যামাউন্ট অফ অ্যাসিড অ্যাড করলাম বা স্মল অ্যামাউন্ট অফ বেস অ্যাড করলাম, ফলে এর পিএইচ এর পরিবর্তন যতটুকু যেরকম হওয়ার কথা যে হবে না, তা না হয়ে দেখা গেল যে পরিবর্তন হয়ে গেল। পরিবর্তন হয়ে গেলে তো তখন আর এটাকে আমরা বাফার সলিউশন বলবো না। তো বাফার ক্যাপাসিটি আসলে মেজার করে যে তার বাফার হিসাবে কাজ করার ক্যাপাসিটি কেমন। তো ডেফিনিশনটা আসলে একটু দেখে নিই আমরা, বাফার ক্যাপাসিটি ডেফিনিশন কি। এখানে বলা হচ্ছে যে বাফার ক্যাপাসিটি ইজ দ্য মেজার অফ দ্য এফিসিয়েন্সি অফ এ বাফার। বাফার ক্যাপাসিটি হচ্ছে একটা বাফারের সক্ষমতার পরিমাপ। কিসের পরিমাপ? ইন রেজিস্টিং দ্য চেঞ্জেস ইন পিএইচ। পিএইচ পরিবর্তন প্রতিরোধ করতে পারে, সেটার তার পরিমাপ। মানে আপনার পিএইচ আছে 7.4, আপনি এটা পরিবর্তন হতে দিবেন না। আপনার যেই এফিসিয়েন্সি, যে দক্ষতা, যেই দক্ষতার বলে আপনি প্রতিরোধ করতেছেন পরিবর্তনটা পিএইচ এর, এই দক্ষতার পরিমাপটাই হচ্ছে বাফার ক্যাপাসিটি। দ্যাট ইজ দ্য মেজার অফ দ্য এফিসিয়েন্সি, দক্ষতা অফ দ্য বাফার। একটা বাফার সলিউশনের এফিসিয়েন্সি পরিমাপ। কিসের এফিসিয়েন্সি? ইন রেজিস্টিং চেঞ্জেস ইন পিএইচ। তার পিএইচ পরিবর্তনের যে ক্ষমতা, সেই ক্ষমতার দক্ষতার পরিমাপ। The buffer capacity is defined as number of moles per liter of strong monobasic acid or base required to produce an increase or decrease of 1 pH unit in the solution. বাফার ক্যাপাসিটি ডেফিনিশন যেটা, সেখানে কি বলা হলো? সেখানে বলা হচ্ছে এটা একটা মেজারমেন্ট। এটা একটা মেজারমেন্ট। সেই মেজারমেন্টটা কিভাবে প্রকাশ করা হয়? নাম্বার অফ মোলস পার লিটার। নাম্বার অফ মোলস পার লিটার, এটা তো আমরা জানি হচ্ছে তার মোলারিটি ইন্ডিকেট করে। আসলে নাম্বার অফ মোলস পার লিটার কিসের মোলস পার লিটার প্রকাশ করবে? স্ট্রং মনোবেসিক অ্যাসিড অর বেস। শক্তিশালী মনোবেসিক মানে হচ্ছে যার একটা মাত্র হাইড্রোজেন আছে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড এরকম, অথবা বেস স্ট্রং বেস, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড শুধুমাত্র একটা হাইড্রোক্সিল গ্রুপ দেয়, এরকম আর কি। স্ট্রং মনোবেসিক অ্যাসিড অর বেস, তার মানে নাম্বার অফ মোলস পার লিটার অফ স্ট্রং মনোবেসিক অ্যাসিড অর বেস, মানে মনোবেসিক অ্যাসিড বা বেসের নাম্বার অফ মোলস পার লিটার রিকোয়ার্ড টু প্রডিউস, মানে কতটুকু স্ট্রং মনোবেসিক অ্যাসিডের বা বেসের প্রয়োজন। কিসের জন্য? ইনক্রিজ অর ডিক্রিজ in 1 pH unit in solution, 1 pH unit of a solution. তাহলে এটাকে আমি একটু ভেঙে যদি নিয়ে আসি সামনের দিকে, এখানে বলা হচ্ছে যে
একটা সলিউশন থাকবে, একটা সলিউশন আছে যার পিএইচ ইউনিটটাকে আমরা বাড়াইতে চাই বা কমাইতে চাই। কতটুকু? 1 ইউনিটে, 1 ইউনিট কমাইতে চাই। তো যদি তার পিএইচ থেকে থাকে বর্তমানে 6, আমরা সেটাকে হয়তোবা 7 কিংবা 8 কনভার্ট করতে চাই, অথবা যদি বেশি বড় হয়ে গেলে 5 অথবা 7 কনভার্ট করতে চাই। তাহলে একটা সলিউশন আছে যার পিএইচ হচ্ছে, সলিউশনের পিএইচ হচ্ছে আপাতত 6, এবং সেখান থেকে আমরা 1 ইউনিট বাড়াইতে বা কমাইতে চাই। বাড়াইলে হচ্ছে +5, মানে বাড়াইলে হচ্ছে 7 আর কমাইলে হচ্ছে 5 এ কনভার্ট হবে। তো এই যে আমি একটা সলিউশনের পিএইচ কে 1 ইউনিট বাড়াইতে বা কমাইতে চাই, তাহলে আমাকে এখানে কিছু পরিমাণে অ্যাসিড বা বেজ এড করতে হবে। যদি আমি এখানে অ্যাসিড অ্যাড করি, তাহলে তার পিএইচ অবভিয়াসলি কমবে, আর যদি বেজ অ্যাড করি তাহলে অবশ্যই তার পিএইচ বাড়বে। কতটুকু অ্যাসিড বা বেজ অ্যাড করলে এই সলিউশনের পিএইচ 1 ইউনিট বাড়বে বা কমবে, সেটা আমি যদি বের করতে পারি, সেই বের করা অ্যামাউন্টটাই হবে তার বাফার ক্যাপাসিটি। তাহলে বাফার ক্যাপাসিটি হচ্ছে সেটা আবার বের করতে হবে কিসে বলে দিছে, সেটা বের করতে হবে হচ্ছে আপনার মোলস পার লিটারে বের করতে হবে। তাহলে শক্তিশালী অ্যাসিড বা বেজ ব্যবহার করে আমরা একটা সলিউশনের পিএইচ কে 1 ইউনিট বাড়াইতেও পারি, কমাইতেও পারি। বাফার ক্যাপাসিটির সংজ্ঞা হলো যে এরকম একটা সলিউশনের পিএইচ 1 ইউনিট বাড়াইতে কিংবা কমাইতে শক্তিশালী অ্যাসিড বা বেজের যেই পরিমাণটা লাগবে, সেই পরিমাণটাকে আমরা বলবো বাফার ক্যাপাসিটি। তো সেই পরিমাণটা মেজার করা হবে মোলস পার লিটারে। তো সবগুলাকে মিলে কি বলছে? It is the number of moles per liter of strong acid, monobasic acid or base required to produce, এটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ লিটারে অ্যাসিড বা বেস যেটা দরকার হয়, and increase required to produce, যেটা দরকার হবে তৈরি করতে বা দরকার হবে এটা সংগঠিত করতে, কি সংগঠিত করতে? an increase or decrease of 1 pH unit in the solution, একটা দ্রবণের পিএইচ কে 1 ইউনিট বাড়াইতে বা কমাইতে প্রয়োজন হবে। অর্থাৎ একটা সলিউশনের পিএইচ কে 1 ইউনিট বাড়াইতে বা কমাইতে যে পরিমাণে শক্তিশালী স্ট্রং অ্যাসিড বা বেস প্রয়োজন হয়, সেই পরিমাণটা নাম্বার অফ মোলসে যদি আমি মেজার করি, সেটাই হবে তার বাফার ক্যাপাসিটি। আমার মনে হয় এটা অনেক সহজে বোঝা যাচ্ছে, এটা নিয়ে আর কথা বলার তেমন কিছু নেই। আচ্ছা, বাফার ক্যাপাসিটির অনেকগুলো নাম আছে, যেমন বাফার এফিসিয়েন্সি, বাফার ইন্ডেক্স, বাফার ভ্যালু, সবগুলোই বাফার ক্যাপাসিটি ইন্ডিকেট করবে। যদি বলা হয় বাফার ইন্ডেক্স, সেটাও বাফার ক্যাপাসিটি, বাফার ভ্যালু সেটাও বাফার ক্যাপাসিটি, বাফার এফিসিয়েন্সি সেটাও বাফার ক্যাপাসিটি। এটা গেল বাফার ক্যাপাসিটির সংজ্ঞা। কিন্তু প্রচলিতভাবে বাফার ক্যাপাসিটি কিভাবে প্রকাশ করা হয়? Conventionally, the buffer capacity is expressed as, প্রচলিতভাবে বাফার ক্যাপাসিটিকে বিটা দিয়ে প্রকাশ করা হয়, এবং সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হচ্ছে নাম্বার অফ স্ট্রং অ্যাসিড অর বেস ইন গ্রাম ইকুইভ্যালেন্ট। আগে ছিল কিন্তু ইন মোলস পার লিটার, এখন কি আসলো? নাম্বার অফ স্ট্রং অ্যাসিড অর বেস in gram equivalent that must be added to 1 liter of the solution to change its pH by 1 unit. আগেরটা থেকে একটু সামান্য মডিফিকেশন, দুইটা মডিফিকেশন। যে আগে বলেছিল যে একটা সলিউশনের পিএইচ 1 ইউনিট চেঞ্জ করবে, সলিউশনের পরিমাণ উল্লেখ করেনি, এখানে বলছে সলিউশনটা হচ্ছে 1 লিটার। তারপরে বলে দিয়েছিল আগে হচ্ছে মোলস পার লিটারে স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেস কতটুকু লাগে, সেটাই হচ্ছে তার বাফার ক্যাপাসিটি। এখানে বলছে যে না, পিএইচ এর পরিবর্তন তো 1 ইউনিট করতে হবে, 1 লিটার সলিউশনের করতে হবে, এবং অ্যাসিড বা বেস হবে, বেজের পরিমাপটা এখন আসবে হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্টে। তো যদি সবগুলোকে একত্রিত করি, তাহলে আমরা কি বলতে পারি? আমরা আগের মতোই এটাকে একটু মার্ক করে নিই, যে আমার লাগবে হচ্ছে অ্যামাউন্ট অফ
স্ট্রং অ্যাসিড অর বেস লাগবে। কিসে লাগবে? গ্রাম ইকুইভ্যালেন্টে লাগবে। কি করতে লাগবে? 1 লিটার একটা সলিউশনের পিএইচ 1 ইউনিট চেঞ্জ করার জন্য লাগবে। আগের মতোই তাহলে আমার আছে হচ্ছে 1 লিটার একটা সলিউশন আছে, সেই সলিউশনের পিএইচ মনে করেন হচ্ছে 7। এখন সেখান থেকে আমি চেঞ্জ করে পিএইচ, সলিউশনের পিএইচ হচ্ছে 7, সেখান থেকে চেঞ্জ করে আমি পিএইচ করতে চাই 6 অথবা পিএইচ করতে চাই 8। তো পিএইচ 6 বা 8 যদি আমি করতে চাই তাহলে আমার কাজ আছে। যদি পিএইচ কমাইতে চাই তাহলে আমাকে অ্যাসিড অ্যাড করতে হবে। যদি পিএইচ বাড়াইতে চাই তাহলে আমাকে বেস অ্যাড করতে হবে। তো আমি কতটুকু অ্যাসিড বা বেস অ্যাড করব সেটাই হচ্ছে এই বাফার ক্যাপাসিটির পরিমাণ। তাহলে যে পরিমাণ কি বলতেছে, অ্যাসিড অ্যাড করা লাগবে পিএইচ এর ভ্যালু কমানোর জন্য, অথবা বেস অ্যাড করা লাগবে পিএইচ এর ভ্যালু বাড়ানোর জন্য, কতটুকু বাড়াবো? 1 ইউনিট, মানে 7 থেকে 8 বা 7 থেকে 6 এরকম 1 ইউনিট কমাইতে বা বাড়াইতে যেই পরিমাণ স্ট্রং অ্যাসিড বা বেস লাগবে সেটাই হবে তার বাফার ক্যাপাসিটি। শর্ত হচ্ছে যে এখানে বলে দিয়েছে যে 1 লিটার একটা সলিউশনের পিএইচ 1 ইউনিট বাড়াইতে বা কমাইতে হবে। 1 লিটার সলিউশনের একটা 1 লিটার সলিউশনের একটা পিএইচ 1 ইউনিট কমাইতে হবে বা বাড়াইতে হবে, মানে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য আমাকে তার মধ্যে অ্যাসিড বা বেস অ্যাড করতে হবে, এবং সেই অ্যাসিড বা বেস আমি পরিমাপ করব গ্রাম ইকুইভ্যালেন্টে। তো যত গ্রাম ইকুইভ্যালেন্ট অ্যাসিড বা বেস ওই 1 লিটার সলিউশনের পিএইচ 1 ইউনিট পরিবর্তন করতে লাগবে, সেটাই হচ্ছে তার বাফার ক্যাপাসিটি বিটা। তো আমার মনে হয় দুইটার সংজ্ঞা এখন ক্লিয়ার। এখন দুইটার সংজ্ঞা ক্লিয়ার হওয়ার পরে আমরা দেখি বাফার ক্যাপাসিটিতে পরে কি আছে। A buffer solution can resist a small amount of change of pH on adding acid or alkali to the solution. Buffer capacities ranging from 0.01 to 0.1 are usually adequate for most pharmaceutical solutions. তো বাফার ক্যাপাসিটি যদি হয় 0.01 থেকে 0.1, সেটাই হচ্ছে অধিকাংশ ফার্মাসিউটিক্যাল সলিউশনের জন্য এনাফ। তাহলে বেশিরভাগ ফার্মাসিউটিক্যাল সলিউশন যেগুলো আমরা বানাবো আমাদের টার্গেট থাকবে যাতে বাফার ক্যাপাসিটি হয় 0.01 থেকে 0.1 পর্যন্ত। এর আগে আমরা একটা কথা বলেছিলাম যে একটা বাফার সলিউশন স্ট্রং হবে তখন যখন তার, যদি অ্যাসিডিক বাফার হয় তাহলে অ্যাসিডিক বাফারের পিএইচটা যেন ওই অ্যাসিড যেটা থাকবে ওই বাফারের মধ্যে তার পিক এর সমান হয়। যদি বেসিক বাফার হয় তাহলে তার পিওএইচটা যেন ওই বেস যেটা থাকবে সেই বেজের পিকেবি সমান হয়। এগুলো আমাদের কনসিডার করতে হয় বাফার সলিউশন তৈরি করার জন্য। আমরা একটা বাফার ক্যাপাসিটি নির্ণয় করার জন্য একটা সূত্র দেখি। 1922 তে ভ্যান্স লেক এই সূত্রটা দিয়েছিলেন বাফার ক্যাপাসিটি নির্ণয় করার জন্য। সূত্রটা হচ্ছে এটা, এই সূত্রটার ব্যাখ্যা দিয়েছেন উনি। ব্যাখ্যাটা এরকম, মানে এগুলো কি বোঝায় আসলে, এই যেগুলো এখানে লেখা হয়েছে সেগুলো দ্বারা কি বোঝায়। বিটা হচ্ছে বাফার ক্যাপাসিটি, বিটা হচ্ছে বাফার ক্যাপাসিটি, আর ডেল্টা হচ্ছে যে ডেল্টা চিহ্ন যেটা, এটাকে বলা হয় ফাইনাইট চেঞ্জ। খুব ছোট্ট সামান্য পরিমাণ চেঞ্জ হলে তাকে আমরা ডেল্টা দিয়ে প্রকাশ করি। তারপর ডেল বিটা দ্বারা বোঝাচ্ছে যে স্মল ইনক্রিমেন্ট ইন গ্রাম ইকুইভ্যালেন্টস per liter of strong acid or base added to the buffer solution to produce, মানে ডেল বিটা মানে এই ডেল বি, যেটা বি দিয়ে প্রকাশ করছে কি যে ডেল মানে চেঞ্জ, বি মানে পরিমাণ। কিসের পরিমাণ? অ্যাসিড বা বেজের পরিমাণ। কিসে অ্যাসিড বা বেজের পরিমাণ নির্ণয় করা হবে? গ্রাম ইকুইভ্যালেন্টে। আমাদের সংজ্ঞায় ছিল যে কত গ্রাম ইকুইভ্যালেন্ট অ্যাসিড বা বেজ অ্যাড করলে একটা সলিউশনের 1 লিটার সলিউশনের পিএইচ 1 ইউনিট চেঞ্জ হয়, সেটাই তার বাফার ক্যাপাসিটি। তো এখানে আগে তো সেই সলিউশনের পিএইচ একটা ছিল, 6 থাক 7 থাক একটা ছিল। সেই অবস্থায় তার মধ্যে যদি অ্যাসিডিক বাফার হয়ে থাকে তাহলে তার মধ্যে অ্যাসিড ছিল, যদি বেসিক বাফার হয়ে থাকে তার মধ্যে বেস ছিল। এখন যদি তার পিএইচ আমি পরিবর্তন করে, ধরেন পিএইচ ছিল 6, অ্যাসিডিক বাফার ছিল, আমি এটাকে চেঞ্জ করে পিএইচ আনতে চাই 7, তাহলে এর মধ্যে আমি কিছু বেজ অ্যাড করতে পারি। তো আগে এর মধ্যে অ্যাসিড ছিল, পরে আমি বেজ অ্যাড করলাম। এখন যে ইনক্রিমেন্ট যে হলো বেজ অ্যাড করার কারণে যে পিএইচ যে পরিবর্তন হয়ে গেল, ইনক্রিমেন্ট হলো পিএইচ এর, তো এই যে ইনক্রিমেন্টটা মানে আগের ভ্যালু থেকে পরের ভ্যালুর যে বিয়োগ ফলটা, সেটাই হচ্ছে ডেল বিটা।
আর পিএইচ হলো তার পিএইচ তো হচ্ছে পিএইচই, আর ডেল পিএইচ মানে হচ্ছে চেঞ্জ ইন পিএইচ ইন 1 ইউনিট, মানে আগে পিএইচ যা ছিল পরবর্তীতে পিএইচ পরিবর্তন হয়ে যেটা হবে, দুইটার পার্থক্য হচ্ছে ডেল পিএইচ। According to the equation, the buffer capacity of a solution has a value 1, মানে যদি ডেল বিটার ভ্যালু হয় হচ্ছে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অ্যাসিড বা বেস, তার মানে বলতে যাচ্ছি যে ডেল বিটা বি এর ভ্যালু হচ্ছে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অ্যাসিড বা বেস, আর যদি পিএইচ এর পরিবর্তন হয় 1 ইউনিট, মানে ডেল পিএইচ যদি হয় হচ্ছে 1 ইউনিট, তাহলে এই উপরে 1 নিচে 1 দুইটা 1 কাটা দিলে তাহলে বিটার ভ্যালু কত হবে? বিটার ভ্যালু হবে হচ্ছে 1, বিটার ভ্যালু হয়ে যাবে হচ্ছে 1। এভাবে করে আমরা বাফার ক্যাপাসিটি করতে পারি। এ ছিল ভ্যান্স লাইকের একটা সূত্র, যেটার ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আপনারা মার্টিনস ফিজিক্যাল ফার্মেসি বই থেকে পাবেন। এরপরে এখানে বলছে যে হায়ার দ্য বাফার ক্যাপাসিটি লেস দ্য বাফার সলিউশন চেঞ্জেস ইটস পিএইচ, মানে বাফার ক্যাপাসিটি যত ভালো হবে তার পিএইচ পরিবর্তন তত কম হবে। এটাই হচ্ছে বাফার ক্যাপাসিটির মূল মন্ত্র। আরেকটা ইকুয়েশন দিয়েছেন পরবর্তীতে, ভ্যান্স লাইকের ইকুয়েশনকে একটু পরিবর্তন করে কোপেল, স্পাইরো এন্ড ভ্যান্স লাইক মিলিয়ে একটা ইকুয়েশন দিয়েছেন, যেটাকে আমরা বলছি মোর এক্সাক্ট ইকুয়েশন ফর দ্য ক্যালকুলেশন অফ বাফার ক্যাপাসিটি। সেই ইকুয়েশনটা হচ্ছে এরকম: বিটা ইজ ইকুয়াল টু 2.3 সি Ka third bracket মানে concentration of hydronium ion divided by Ka plus concentration of hydronium ion। এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন। এই ইকুয়েশনে সি হচ্ছে টোটাল বাফার কনসেন্ট্রেশন, দ্যাট ইজ দ্য সাম অফ দ্য মোলার কনসেন্ট্রেশন অফ অ্যাসিড এন্ড সল্ট। আর কে হচ্ছে অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, আর হাইড্রোনিয়াম আয়ন হচ্ছে এটা আসলে কনজুগেট অ্যাসিড, কনসেন্ট্রেশন অফ অ্যাসিড। এই ছিল দুটো ইকুয়েশন। এর রিলেটেড ম্যাথগুলো আপনারা মার্টিনস ফিজিক্যাল ফার্মেসি থেকে পাবেন। তো এখন আমরা দেখব হচ্ছে ক্যালকুলেশন অফ ফর দ্য প্রিপারেশন অফ আইসোটোনিক সলিউশন। একটা আইসোটোনিক সলিউশনের ক্যালকুলেশন আমরা কিভাবে করতে পারি সেটা একটু দেখে নিই। আইসোটোনিক সলিউশন এর ক্যালকুলেশন আসলে অনেকভাবে করা যায়। এখানে আমরা দেখবো যে বাফার্স ইন দ্য ফার্মাসিউটিক্যাল সলিউশন, বাফার্স ইন দ্য বডি। আমাদের বডিতে বাফারের ভূমিকা কি এটা ফিজিওলজিতে ব্যাপক আকারে পড়ানো হয়। তো আমরা এখানে সামান্য একটু ধারণা নেওয়ার চেষ্টা করি যে বাফার আমাদের বডিতে কিভাবে কি ভূমিকা পালন করতে পারে তার নমুনা। Body fluids contain buffering agents and buffer systems that maintain pH at or near pH 7.4. আমাদের বডিতে যে বাফারিং এজেন্ট বা বাফার সিস্টেম আছে তারা হচ্ছে বডির পিএইচ 7.4 এর আশপাশে মেইনটেইন করার চেষ্টা করে। ইম্পর্টেন্ট এন্ডোজেনিয়াস বাফার সিস্টেমস ইনক্লুড, গুরুত্বপূর্ণ আমাদের বডির ন্যাচারাল বাফার সিস্টেমের ভিতরে আছে কার্বনিক অ্যাসিড, সোডিয়াম বাইকার্বনেট and sodium phosphate buffer system, which is present in the plasma and hemoglobin, as well as potassium phosphate in the cells. আমাদের প্লাজমা এবং হিমোগ্লোবিনে আছে কার্বনিক অ্যাসিড, সোডিয়াম বাইকার্বনেট এবং সোডিয়াম ফসফেট বাফার সিস্টেম আছে, এবং আমাদের সেলে আছে হচ্ছে পটাশিয়াম ফসফেট বাফার সিস্টেম। যদি বাফার সিস্টেম কাজ না করতো তাহলে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যেত, কারণ আমরা জানি and in vivo value of pH less than 6.9 or pH greater than 7.8 can be life threatening. যদি pH এর ভ্যালু 7.8 থেকে বেড়ে যায় বা 6.9 থেকে কমে যায় তাহলে সেটা আমাদের জন্য জীবন কেড়ে নেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তাহলে pharmaceutical solutions generally have a low buffer capacity in order to prevent overwhelming the body's own buffer systems and significantly changing the pH of the body fluid. Pharmaceutical buffer system গুলা এমন হয় যে যাতে হচ্ছে এর বাফার এমন থাকে যাতে আমাদের বডির বাফার সিস্টেমটাকে সে হ্যাম্পার না করে, বডির বাফার ফ্লুইডটাকে চেঞ্জ না করে। বাফার কনসেন্ট্রেশনস বিটুইন 0.05 to 0.5 মোলার, বাফার কনসেন্ট্রেশন যদি হয় 0.05 থেকে 0.5 মোলার এবং বাফার ক্যাপাসিটি যদি হয় 0.01 থেকে 0.1, তাহলে সেটাই আমাদের ফার্মাসিউটিক্যাল সলিউশনের জন্য সবচেয়ে উত্তম, যথেষ্ট।
are usually sufficient for pharmaceutical solutions. তাহলে বুঝতে পারলাম যে ফার্মাসিউটিক্যাল সলিউশনের পিএইচ বাফার কনসেন্ট্রেশন হতে হবে 0.05 থেকে 0.5 মোলার এবং তার বাফার ক্যাপাসিটি হতে হবে 0.01 থেকে 0.1 মানে বিটার ভ্যালু এটা আর কি। আচ্ছা, এরপরে আমরা একটা জিনিস দেখি, এটা হচ্ছে কিছু বাফারের উদাহরণ। হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম সাইট্রেট, তাদেরকে মিলিয়ে বাফার 1 থেকে 5 পিএইচ রেঞ্জ পর্যন্ত বাফার তৈরি করা যায়। এরকম ভাবে বিভিন্ন জিনিসের বাফারের রেঞ্জ এখানে দেওয়া আছে। এভাবে করে দুইটা জিনিসকে মিশিয়ে বিভিন্ন রেঞ্জের বাফার সলিউশন তৈরি করা হয়। তারপরে হচ্ছে হাউ দা মানে আমাদের বডির ভিতরে বাফার কিভাবে রেগুলেট হয়, বাফার কিভাবে বডি মেনটেন করে। এটা হচ্ছে রক্তে আছে কার্বনিক অ্যাসিড বাইকার্বনেট সিস্টেম, বাফার সিস্টেম। তো এখানে কার্বনিক অ্যাসিডও আছে, হাইড্রোজেন আয়ন আছে, বাইকার্বনেট আয়ন আছে। তো বুঝতে পারছেন যদি এখানে হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে সেটা হচ্ছে কার্বনেট আয়ন সেটা গ্রহণ করে কার্বনিক অ্যাসিড তৈরি করবে, ফলে এটার পিএইচ এর পরিবর্তন হতে দিবে না। তো কি বলতেছে যে হাই hydrogen ion concentration, in case of high hydrogen ion concentration, the hydrogen ion will react with bicarbonate ion to form carbonic acid, ফলে এটার পরিবর্তন হবে না। যদি হাইড্রোক্সিল আয়ন চলে আসে তাহলে হাইড্রোক্সিল আয়নটা হচ্ছে এই কার্বনিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে তখন হচ্ছে বাইকার্বনেট আয়ন তৈরি করবে, ফলে হাইড্রোক্সিল আয়নের কারণে যে পিএইচ এর পরিবর্তন হতো সেটা হতে পারবে না। High hydroxyl ion concentrations react with carbonic acid to form bicarbonate ion and water. তো এভাবে করে তারা হচ্ছে হাইড্রোজেন আয়ন কনজিউম করবে হচ্ছে বাইকার্বনেট আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন কনজিউম করবে হচ্ছে এই কার্বনিক অ্যাসিড, ফলে এই অ্যাসিড বা বেস যেটাই অ্যাড করা হোক না কেন তাহলে পিএইচ এর পরিবর্তনটা হইতে পারে না। আচ্ছা, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিডের উৎস আর কি, এভাবে কার্বনিক অ্যাসিড আমাদের বডিতে আসে। এটা আমাদের ফিজিওলজিক্যাল বিষয়, এখানকার মেইন কনসার্ন না। তো তাহলে পিএইচ এর পরিবর্তনটা প্রতিরোধ করে। তো আমাদের বডিতে কার্বনিক অ্যাসিড এবং বাইকার্বনেট আয়নের যে কনসেন্ট্রেশন সেটা দেখা গেছে যে বাইকার্বনেট আয়নের কনসেন্ট্রেশন হচ্ছে 0.02 মোলার এবং কার্বনিক অ্যাসিডের কনসেন্ট্রেশন হচ্ছে 0.00125 মোলার। তাহলে এই দুইটা অ্যাসিড এবং সল্টের কনসেন্ট্রেশন পেয়ে গেলাম। আমরা যদি এখন আর এখান ব্লাডের পিকে হচ্ছে 6.1, তো এই তিনটা জিনিসকে আমরা যদি দিয়ে হেন্ডারসন হেসেলবার্গ ইকুয়েশনে এই ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে পিএইচ ইজ ইকুয়াল টু পিকে লগ সল্ট বাই অ্যাসিড, তো সেখান থেকে পাওয়া যায় পিএইচ এর ভ্যালু হচ্ছে 7.4। এভাবে করে আমাদের ব্লাডের পিএইচটা ক্যালকুলেট করা যায় এবং আমাদের ব্লাডের পিএইচটা এভাবে মেইনটেইন হয়। The phosphoric and protein buffers of plasma are of relatively little importance as compared with the bicarbonate buffer in regulating pH. আসলে আমাদের বডিতে আরো ধরনের বাফার আছে যেমন ফসফরিক অ্যাসিড এবং প্রোটিন বাফার, সেগুলোও কাজ করে। তো বাফারের কাজ কি যে পিএইচ পরিবর্তন প্রতিরোধ করা। তো যেমন ধরেন যে একটা বাফার সিস্টেম আমাদের বডিতে আছে, মনে করেন এটা প্রোটিন বাফার সিস্টেম। এটা প্রোটিনের ক্ষেত্রে বাফার সিস্টেমে কি থাকবে, অ্যামাইনো অ্যাসিড থাকবে, অ্যামিনো গ্রুপ থাকে এবং হচ্ছে অ্যাসিডিক গ্রুপ থাকে। তো অ্যাসিডিক গ্রুপ এবং অ্যামিনো গ্রুপ মিলে তারা বাফার হিসেবে কাজ করতে পারে। তো বাফারের ইম্পর্টেন্সটা কি তাহলে আমরা দেখি। Buffer is very important for biological system. Some of the pictures are given below. Number 1, buffer maintains constant hydrogen ion concentration in the body required for optimum cellular activity. আমাদের বডির যে সমস্ত ফিজিওলজিক্যাল অ্যাকশন আছে সেটাকে ঠিকমতো অপারেট করার জন্য যেই পিএইচ দরকার সেই পিএইচটাই আমার বডিকে ঠিকঠাক রাখে হচ্ছে বডির ভিতরে যে বাফার আছে সেই বাফার। Number 2, the pH of the blood is around 7.4 and controlled by bicarbonate carbonic acid buffer system. আমাদের ব্লাডের পিএইচটা এরকম একটা বাফার সিস্টেম দ্বারা মেইনটেইন করা হয়। নাম্বার 3, the phosphate buffer system plays a role in plasma and erythrocyte. লোহিত রক্ত কণিকা এবং প্লাজমাতে ফসফেট বাফার সিস্টেম কাজ করে। সেখানে কি কাজ করে দেখেন, এখানে এই যে বাইফসফেট থেকে মোনোফসফেটে কনভার্ট হয়। তো যদি হচ্ছে অ্যাসিড আসে, তো অ্যাসিড এসে কি করে, তো অ্যাসিড এসে যে মোনোহাইড্রোজেন যে ফসফেট আছে সেই মোনোহাইড্রোজেন ফসফেটের সাথে রিঅ্যাকশন করে বাইহাইড্রোজেন ফসফেট বা ডাইহাইড্রোজেন ফসফেট তৈরি করে। তো এভাবে করে অ্যাসিডটা সে কনজিউম করে। অ্যাসিডের সাথে এটা হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন, অ্যাসিডের প্রতিনিধিত্ব করতেছে, অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে এরকম ডাইহাইড্রোজেন ফসফেট তৈরি করে। আর যদি বেস চলে আসে তাহলে বেস কি করে, বেস আসলে এই ডাইহাইড্রোজেন ফসফেটের সাথে রিঅ্যাকশন করে মোনোহাইড্রোজেন ফসফেট এবং হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে। ফলে
প্লাজমা এবং ইরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকায় পিএস এর পরিবর্তনটা প্রতিরোধ করে। প্রোটিন বাফার হিসেবে কাজ করে। প্রোটিনের ভিতরে অ্যামিনো গ্রুপ আছে, অ্যামিনো গ্রুপ এখানে NH3+ আয়নে কনভার্ট হয় এবং অ্যাসিটেট গ্রুপ আছে, অ্যাসিটিক অ্যাসিডেট গ্রুপ আছে। তো যদি কখনো অ্যাসিড আসে তাহলে সেই অ্যাসিটিক অ্যাসিড এখানে যুক্ত হয়, যদি বেজ আসে তাহলে সেই অ্যামিনো গ্রুপের সাথে রিঅ্যাকশন করে তারা পিএইচটাকে মেইনটেইন করে। তো যদি অ্যাসিড আসে তাহলে অ্যাসিটেট অ্যাসিডের সাথে যুক্ত হয়ে কার্বক্সিলেট যে মূলক তার সাথে যুক্ত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে থাকে। আর যখন কোনো বেজ আসে সেটা হচ্ছে অ্যামোনিয়ার অ্যামিনো গ্রুপের সাথে যুক্ত করে NH2 তে কনভার্ট হয়ে যায়। ফলে আমাদের প্রোটিন বাফার সিস্টেমটা পিএইচ পরিবর্তনে বাধা প্রদান করে। কারণ অ্যাসিড আর বেজের কাজই হলো যে সে হাইড্রোজেন বা হাইড্রক্সিল আয়নটা সাপ্লাই দিয়ে সেখানকার অ্যাসিডিক বা বেসিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে। হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে গেলে অ্যাসিডিটি বেড়ে যাবে, হাইড্রোক্সিলেটটা বেড়ে গেলে বেসিসিটি বেড়ে যাবে। তো আমাদের বডিতে এভাবে বিভিন্ন বাফার সিস্টেম সেই অ্যাসিড বা বেসকে কনজিউম করে তাদের অ্যাকশনটাকে মিনিমাইজ করে। এটাই হচ্ছে বাফার হিসেবে কাজ করে এভাবে। তো আমাদের বডিতে বিভিন্ন জায়গায় বাফার সিস্টেম আছে। ইন্টারসেলুলার ফ্লুইড, এক্সট্রাসেলুলার ফ্লুইড আছে। ইন্টারসেলুলার ফ্লুইডের মধ্যে ফসফেট, প্রোটিন আছে। এক্সট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে আছে কার্বনিক অ্যাসিড, ফসফেট আছে, প্রোটিন আছে। প্রোটিন অ্যাসিডের ভিতরে হিমোগ্লোবিন, অ্যামিনো অ্যাসিড এবং প্লাজমা বাফার সিস্টেম কাজ করে। তো মনে করেন এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড এর প্রোটিন বাফার সিস্টেম। তো এখানে কার্বক্সিলেট যে মূলক সেটা হচ্ছে যে এই লাল লাল এগুলো হচ্ছে নেগেটিভ, হচ্ছে যে কার্বক্সিলেট মূলক। আর এই প্লাসটা হচ্ছে NH4+ বা NH3+, যেটা সেই NH3+ হচ্ছে এই প্লাসটা। তো যদি কোনো অ্যাসিড আছে, অ্যাসিড তো আসলে ক্যাটায়ন, তাহলে এই যে নেগেটিভ যে আয়নগুলো আছে সে হচ্ছে ওই ক্যাটায়নটাকে কনজিউম করবে। আর যদি বেজ আসে, বেজ মানে হাইড্রোক্সিল আয়ন, সেটা হচ্ছে যে অ্যানায়ন, সেই অ্যানায়নটাকে কে কনজিউম করবে? এই যে পজিটিভ যেই প্লাস যে ক্যাটায়ন যে কাঁটাটা সে হচ্ছে কনজিউম করবে। তো হাইড্রোজেন আয়ন যদি আসে তাহলে যে নেগেটিভ যতগুলো আছে কার্বক্সিলেট মূলক সেগুলো হচ্ছে সেটাকে কনজিউম করবে। আর যদি হাইড্রোক্সিল আয়ন আসে যেটা নেগেটিভ, সে হচ্ছে পজিটিভ যেই অ্যামিনো গ্রুপ আছে NH3+ তার সাথে যুক্ত হবে। এভাবে করে হাইড্রোজেন বা হাইড্রোক্সিল যেটা আসুক না কেন সেটাকে সে কনজিউম করবে। ফলে আমাদের প্রোটিন বাফার সিস্টেমের কারণে আমাদের এখানে পিএইচ এর পরিবর্তনটা প্রতিরোধ করতে পারবে, পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। এখন দেখি অসমোটিক প্রেসার কাকে বলে। অসমোসিস হচ্ছে অভিস্রবণ বাংলায়, আর ইংলিশে বলে হচ্ছে অসমোসিস। অসমোসিসকে যেই প্রেসার দিয়ে প্রতিরোধ করতে হয় তাকে বলা হয় অসমোটিক প্রেসার। তাহলে অসমোসিস জিনিসটা কি? যদি সেমি পারমেবল মেমব্রেন বা অর্ধবেদ্য ঝিল্লি দিয়ে ভিন্ন ভিন্ন কনসেন্ট্রেশনের দুইটা সলিউশনকে আলাদা করে রাখা হয়, তাহলে দেখা যায় কি যেই সলিউশনটার কনসেন্ট্রেশন বেশি, গাঢ় যে সলিউশনটা, কনসেন্ট্রেটেড সলিউশন, সেই সলিউশনের ভিতরে ডাইলিউট সলিউশন থেকে সলভেন্ট এই সেমি পারমেবল মেমব্রেন দিয়ে চলে আসে। যেমন কিসমিস, তার মধ্যে কনসেন্ট্রেটেড সলিউশন, কিসমিসের মধ্যে পানির পরিমাণ কম, তার মধ্যে চিনির পরিমাণ বেশি, এটা একটা ঘন দ্রবণ। এটাকে যদি এমনি কাঁচের গ্লাসে পানি নিয়ে সেখানে রেখে দেওয়া হয় তাহলে পানি কি করে? কিসমিসের ভিতরে প্রবেশ করে। কিসমিসের এই যে আবরণ সেটা হচ্ছে সেমি পারমেবল মেমব্রেন, অর্ধবেদ্য ঝিল্লি দিয়ে গঠিত। ফলে পানি হচ্ছে সলভেন্ট, তার পরিমাণ ছিল কিসমিসের ভিতরে কম, বাইরে ছিল পানির পরিমাণ বেশি। তাহলে পানি কি করলো? সে হচ্ছে ডাইলিউট সলিউশন থেকে, পাতলা দ্রবণ থেকে কিসমিসের ভিতরে মানে ঘন দ্রবণে চলে গেল। এটাকে বলা হয় অসমোসিস বা অভিস্রবণ। এখন এই যে যাচ্ছে, যে সলভেন্টটা এই পাশ থেকে এই পাশে চলে যাচ্ছে, এই সলভেন্টকে যাওয়া যদি প্রতিরোধ করতে হয় তাহলে কি করতে হবে? একটা চাপ প্রয়োগ করতে হবে এদিকে, যাতে এই যে চাপ প্রয়োগ করলে কি হবে? যেই চাপ প্রয়োগ করলে এই যে এদিকে এর বিপরীত দিকে এখানে চাপ প্রয়োগ করতে হবে, এখানে চাপ প্রয়োগ করতে হবে, এখানে চাপ প্রয়োগ করতে হবে। যত বেশি চাপ প্রয়োগ করব, চাপ প্রয়োগ করলে পরে আর সলভেন্ট যাবে না। যে পরিমাণ চাপ প্রয়োগ করলে সলভেন্টের মুভমেন্ট বন্ধ হয়ে যায়, সেই পরিমাণ চাপটাকে বলা হয় তার অসমোটিক প্রেসার। যে পরিমাণ চাপ প্রয়োগ করলে তার মুভমেন্ট মানে সলভেন্টের মুভমেন্ট বন্ধ হয়ে যায়, সেই পরিমাণ চাপটাকে বলা হয় তার অসমোটিক প্রেসার। তাহলে অসমোটিক প্রেসার কি? যে যেই প্রেসার প্রয়োগ করলে অসমোসিস বন্ধ হয়ে যায় তাকে বলা হয় অসমোটিক প্রেসার। এটা হচ্ছে সবচেয়ে সিম্পল সংজ্ঞা। আচ্ছা, এখন অসমোসিস জানলাম, অসমোটিক প্রেসার জানলাম, এখানে অসমোসিস দেখানো হয়েছে। অসমোসিস যারা পড়েছেন ইন্টারমিডিয়েটে, কাজেই নতুন করে বলার কিছু নেই। অসমোসিস আরো অনেক জায়গায় ঘটতে পারে। যেমন আপনি যদি আঙ্গুর, যেটা কাঁচা আঙ্গুর নিয়ে এসে লবণের ঘনদ্রবণের মধ্যে রাখেন তাহলে কি হবে? লবণের ঘনদ্রবণে পানির পরিমাণ কম, আঙ্গুরের মধ্যে পানির পরিমাণ বেশি। ফলে ঘনদ্রবণে যেখানে পানির পরিমাণ কম, আঙ্গুরের ভিতর থেকে পানি সেখানে বের হয়ে আসবে এবং চুপসে যাবে। এটাকে বলা হয় ক্রেনুলেশন। সেমি পারমেবল মেমব্রেন দিয়ে এরকম ঘটনা ঘটে।
তো অসমোসিস এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফিনোমিনন। অসমোসিস এবং অসমোটিক প্রেসারটাও ইম্পর্টেন্ট জিনিস। এখন আমরা দেখি যে অসমোসিস এটাকে ভিত্তি করে আমরা বডির অসমোসিস আমাদের বডির ভিতরে খুব গুরুত্বপূর্ণ একটা ফিনোমিনন। কারণ দুইটা যদি ভিন্ন ভিন্ন ঘনত্বের দ্রবণ আমাদের বডির ভিতরে একসাথে চলতে থাকে, তাহলে কি হবে, যেই দ্রবণের ঘনত্ব কম, পাতলা যে দ্রবণ, সেখান থেকে ঘন দ্রবণের দিকে সলভেন্ট চলে আসবে। এখন দেখেন একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমাদের ব্লাড সেল, লোহিত রক্তকণিকা। আপনার বডিতে যদি একটা ইনজেকশন দেওয়া হয়, রক্তের ভিতর দিয়ে সেই ইনজেকশনটা যাবে, যাওয়ার সময় এই ব্লাড সেলের সংস্পর্শে আসবে। তো যখন ইনজেকশনটা দেওয়া হলো, সেটা যদি ঘন ইনজেকশন হয়, মানে সেই ইনজেকশনটার টনিসিটি অনেক বেশি, হাইপারটনিক সলিউশন। মেথডস ফর অ্যাডজাস্টমেন্ট অফ টনিসিটি। এন্ড টনিসিটি জিনিসটা কি, এটা আমরা দেখি। অসমোটিক প্রেসার থেকে আমরা জানতে পারলাম যে অসমোটিক প্রেসার হলো সেই প্রেসার যে প্রেসারে অ্যাপ্লাই করলে অসমোসিস বন্ধ হয়ে যায়। তাহলে অসমোসিস কি? দ্য ফ্লো অফ দ্য সলভেন্ট থ্রু এ সেমি পারমেবল মেমব্রেন ফ্রম পিওর সলভেন্ট টু সলিউশন or from a dilute solution to concentrated solution is termed osmosis. তাহলে অসমোসিস হচ্ছে সেমি পারমেবল মেমব্রেন দিয়ে সলভেন্টের ফ্লো বা মুভমেন্ট কোন দিকে যায়, ডাইলিউট সলিউশন থেকে কনসেন্ট্রেশন সলিউশনের দিকে, অথবা পিওর সলভেন্ট থেকে সলিউশনের দিকে যায়। অর্থাৎ যেদিকে সলভেন্টের ঘনত্ব বেশি সেখান থেকে যেদিকে সলভেন্টের ঘনত্ব কম, এই দিকে সলভেন্টের মুভমেন্ট হয়। সেমি পারমেবল মেমব্রেন দিয়ে এই মুভমেন্টটা যখন হয়, তখন তাকে আমরা বলি অসমোসিস বা অভিস্রবণ বলি। অসমোসিস বা অভিস্রবণ প্রতিরোধ করতে যে প্রেসার অ্যাপ্লাই করতে হয়, তাকে বলা হয় অসমোটিক প্রেসার। The osmotic pressure may be defined as the external pressure applied to the solution in order to stop the osmosis of the solvent into the solution separated by semi-permeable membrane. তো ওই যে যেদিক থেকে সলিউশন বা সলভেন্ট যাচ্ছে, পাতলা দ্রবণ থেকে ঘন দ্রবণের দিকে যে যাচ্ছে, এই যাওয়াটা বন্ধ করার জন্য যদি যেই প্রেসার প্রয়োগ করতে হয়, সেই প্রেসারটাকে বলা হয় অসমোটিক প্রেসার। তো যদি দুইটা সলিউশন থাকে, দুইটা সলিউশন পাশাপাশি আছে, তাদের যদি অসমোটিক প্রেসার সেম হয়, তাদেরকে আমরা বলবো আইসোটোনিক সলিউশন। এর একটা সলিউশন, এখানে আরেকটা সলিউশন আছে, তো এর একটা অসমোটিক প্রেসার থাকবে, এরও একটা অসমোটিক প্রেসার থাকবে। তো এই সলিউশনের অসমোটিক প্রেসার আর এই সলিউশনের অসমোটিক প্রেসার মনে করেন সেম। যদি দুইটা সলিউশনের অসমোটিক প্রেসার সেম হয়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে আইসোটোনিক সলিউশন। তো দেখা গেছে কি, যে আমাদের বডি ফ্লুইডের যে কনসেন্ট্রেশন, সেটা হচ্ছে 0.9% সোডিয়াম ক্লোরাইড। এই এরকম সোডিয়াম ক্লোরাইডের একটা সলিউশন তৈরি করলে তার যেই কনসেন্ট্রেশন হয়, আমাদের বডির সব ফ্লুইড, আমাদের হচ্ছে চোখের পানি, তারপরে হচ্ছে নাকের পানি, যেটাই বলেন, বা রক্ত, এগুলোর যে কনসেন্ট্রেশন, সেগুলো হচ্ছে 0.9% সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশনের সমান। তাহলে আমি যদি একটা সলিউশন বানাই, যে সলিউশনটা হচ্ছে 100 গ্রামের মধ্যে 100 গ্রামের একটা সলিউশন, 100 ml এর একটা সলিউশন, সেই 100 ml সলিউশনের মধ্যে 9 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দেওয়া হয়েছে, সেই সলিউশনের একটা অসমোটিক প্রেসার থাকবে। তো যদি এরকম একটা সলিউশন বানাই, তাহলে সেই সলিউশনের অসমোটিক প্রেসার কার সমান হবে? আমাদের বডি ফ্লুইডের অসমোটিক প্রেসারের সমান হবে। কারণ আমাদের রক্তও তো 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশন, আমাদের চোখের পানিও 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশন। তাহলে আমাদের চোখের পানির যে অসমোটিক প্রেসার, সেটা 0.9% সোডিয়াম ক্লোরাইডের অসমোটিক প্রেসারের সমান। তো এরকম যদি দুইটা সলিউশনের অসমোটিক প্রেসার সমান হয়, তাদেরকে বলা হয় হচ্ছে আইসোটোনিক। এখানে কি বলা হচ্ছে, solutions having the same osmotic pressure are said to be isotonic. যে সমস্ত সলিউশনের অসমোটিক প্রেসার একই হয়, তাদেরকে বলা হয় আইসোটোনিক সলিউশন। আর আমাদের ফিজিওলজিক্যাল টার্মের ক্ষেত্রে কি বলি, ইন টার্মস অফ ফিজিওলজিক্যাল সলিউশন, বায়োলজিক্যাল ফ্লুইডের ক্ষেত্রে বলি, the solutions having osmotic pressure equal to the osmotic pressure of intracellular fluid is called isotonic solution. আমরা যদি বডির বাইরে এমন কোনো সলিউশন তৈরি করতে পারি যার অসমোটিক প্রেসার আমাদের বডিতে চলমান সব সলিউশনের অসমোটিক প্রেসারের সমান হবে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে আইসোটোনিক সলিউশন। ধরেন আমাদের বডি ফ্লুইডের ভিতরে কি আছে, ভিতরে আছে ব্লাড। তো ব্লাডের অসমোটিক প্রেসার যদি বাইরেরটা সলিউশন বানাইলাম, সেই সলিউশনের অসমোটিক প্রেসারের সমান হলো, তাহলে এই সলিউশনটাকে কি বলবো, ব্লাডের সাপেক্ষে কে বলবো হচ্ছে আইসোটোনিক
সলিউশন। আর যদি আইসোটোনিক সলিউশন না হয়, মানে আমাদের বডির ভিতরে যে সলিউশন আছে তার অসমোটিক প্রেসার আর বাইরে যে সলিউশন বানাইছে তার অসমোটিক প্রেসার সমান না, তাহলে তাকে আমরা বলবো হচ্ছে প্যারাটনিক সলিউশন। প্যারাটনিক সলিউশন দুই ধরনের হতে পারে, হাইপারটনিক সলিউশন, হাইপোটনিক সলিউশন। হাইপারটনিক সলিউশন মানে আমি একটা সলিউশন বানিয়েছি যার অসমোটিক প্রেসার হচ্ছে আমাদের বডি ফ্লুইড থেকে বেশি, তাকে আমরা বলবো হচ্ছে হাইপারটনিক সলিউশন। আমি একটা সলিউশন বানিয়েছি যার অসমোটিক প্রেসার বডি ফ্লুইড থেকে কম, তাকে আমরা বলবো হাইপোটনিক সলিউশন। আর যদি আমার সলিউশনের অসমোটিক প্রেসারকে পাই দিয়ে প্রকাশ করে, আমার সলিউশনের অসমোটিক প্রেসার বডি ফ্লুইডের অসমোটিক প্রেসারের সমান, তাহলে আমরা তাকে বলবো হচ্ছে আইসোটোনিক সলিউশন। একইভাবে যদি 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশন এর সাথে কোনো একটা সলিউশনের অসমোটিক প্রেসার মিলে যায়, তাকে আমরা বলবো হচ্ছে আইসোটোনিক সলিউশন। তাহলে আইসোটোনিক সলিউশন কাকে বলে? যে সমস্ত সলিউশনের অসমোটিক প্রেসার সমান তাদেরকে আইসোটোনিক সলিউশন বলে। আর আমাদের বডি সলিউশনের সাথে যদি কোনো সলিউশনের অসমোটিক প্রেসার মিলে যায়, তাকেও আমরা আইসোটোনিক সলিউশন বলবো। যে সমস্ত সলিউশনের কনসেন্ট্রেশন 0.9% সোডিয়াম ক্লোরাইড এর সমান, সেই সমস্ত সলিউশনটাকেও আমরা বলবো আইসোটোনিক সলিউশন। আইসোটোনিক সলিউশন কাকে বলে এটা আমরা বুঝলাম। এখন আমরা দেখি হাইপারটনিক সলিউশনটা দেখি। আমি অলরেডি বলেছি হাইপারটনিক সলিউশন হচ্ছে সেই সলিউশন যার অসমোটিক প্রেসার হচ্ছে আমাদের বডি ফ্লুইড থেকে বেশি। তার মানে আমার সলিউশনের অসমোটিক প্রেসার বডি ফ্লুইড থেকে বেশি। বডি ফ্লুইড থেকে বেশি অসমোটিক প্রেসার কখন হবে? যদি আমার সলিউশনের কনসেন্ট্রেশন বেশি হয়। হাইপোটনিক সলিউশন কাকে বলবো? যদি আমার সলিউশনটা যেটা বানিয়েছি সেটার অসমোটিক প্রেসার বডি ফ্লুইডের অসমোটিক প্রেসার থেকে কম থাকে। মানে আমার সলিউশনের অসমোটিক প্রেসার পাই সলিউশন ইজ লেস দেন বডি ফ্লুইডস অসমোটিক প্রেসার, মানে সেলের অসমোটিক প্রেসার থেকে কম। এরকম হলে তাকে বলবো হাইপোটনিক সলিউশন। হাইপোটনিক সলিউশনের অসমোটিক প্রেসার আসলে শুধু বডি ফ্লুইড না, 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশনের অসমোটিক প্রেসার থেকেও কম। এটা কখন হবে? যদি আমি একটা ডাইলুট সলিউশন বানাই, মানে ঘনত্ব যদি কম থাকে, তাহলে এরকম একটা পাতলা দ্রবণের অসমোটিক প্রেসার অবশ্যই আমাদের বডি ফ্লুইডের অসমোটিক প্রেসার থেকে কম হবে। তো তাহলে আইসোটোনিক এবং সলিউশন ছাড়া বাকি যে দুটো সলিউশন আছে, হাইপারটোনিক এবং হাইপোটোনিক, এই হাইপারটোনিক এবং হাইপোটোনিক সলিউশনকে বলা হয় প্যারাটোনিক সলিউশন, কারণ তাদের অসমোটিক প্রেসার বডি ফ্লুইড থেকে কম বা বেশি হবে। তার মানে তাদের কনসেন্ট্রেশন বডি ফ্লুইডের কনসেন্ট্রেশন থেকে কম বা বেশি হবে, অর্থাৎ তাদের কনসেন্ট্রেশন 0.9% সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন থেকে কম বা বেশি হবে। যদি কম হয় তাহলে হাইপোটোনিক, কনসেন্ট্রেশন বেশি হলে হাইপারটোনিক। এই কম বেশি হওয়ার কারণে তাদের অসমোটিক প্রেসারটাও কম বেশি হয়। আচ্ছা, তো এখন আমাদের বডির ভিতরে যদি এরকম হাইপারটোনিক বা হাইপোটোনিক সলিউশন ইনজেক্ট করে দিলে কি হবে? একটু দেখি আমরা। তো আমাদের বডির ফ্লুইডের মধ্যে আছে হচ্ছে রক্ত আছে, রক্তের ভিতরে সেল আছে, আরবিসি, লোহিত রক্তকণিকা আছে, এই সেই লোহিত রক্তকণিকা। আপনি হাইপারটোনিক একটা সলিউশন সেখানে ইনজেকশন করে দিলেন, হাইপারটোনিক সলিউশনটা ইনজেকশন করে দিলেন। হাইপারটোনিক সলিউশনটা তখন কি হবে? এই যে বডি ফ্লুইডের এই যে রক্তের সেলের পাশ দিয়ে প্রবাহিত হতে থাকবে। তো রক্তের যেই সেল, এই সেলের ভিতরে, মানে এর ভিতরে যেই দ্রবণ আছে, সেই দ্রবণের কনসেন্ট্রেশন হচ্ছে 0.9% সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশনের সমান। আপনি যেটা ইনজেক্ট করেছেন সেটা ঘনত্ব অনেক বেশি, সেটা হয়তো বা 0.9% সোডিয়াম ক্লোরাইড থেকে বহু বেশি, এটা ঘন দ্রবণ। তাহলে এর মধ্যে থাকলো, সেলের মধ্যে সে পাতলা দ্রবণ, আর বাইরে দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে ঘন দ্রবণ। তাহলে ঘন দ্রবণ যদি আর পাতলা দ্রবণ আর ঘন দ্রবণ পাশাপাশি থাকে, তাহলে কি হবে? পাতলা দ্রবণ থেকে দ্রাবক, সলভেন্ট, ঘন দ্রবণের দিকে চলে আসবে। তা আপনার যেটা বাইরে প্রবাহিত হচ্ছে সেটা ঘন দ্রবণ, তার মধ্যে দ্রাবক কম আছে। ফলে এই সেল থেকে কি করবে? সেলের ভিতর থেকে পানি বের হয়ে হয়ে আপনার যে দ্রবণটা সেলের পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে তার সাথে মিশে থাকবে, যাতে হচ্ছে এটা যেহেতু সেমিপারমেবল মেমব্রেন, যাতে এটাও যাতে পাতলা হতে পারে। তো যেহেতু পানি বের হয়ে যাচ্ছে, পানি বের হয়ে গেলে সেলের মধ্যে পানি না থাকলে কি হবে? এই যে এরকম অবস্থা হবে। এটাকে বলা হয় হচ্ছে ক্যানুলেশন। তাহলে ঘন দ্রবণ প্রবাহিত করলে এই সেল যেহেতু 0.9% এর সমান, সুতরাং সেলের ভিতর থেকে সলভেন্ট বের হয়ে বাইরের পানির সাথে, মানে আপনার দ্রবণের সাথে মিশে যাওয়ার চেষ্টা করবে, এটাকে বলে ক্যানুলেশন। এরকম করলে সাময়িক সময়ের জন্য সেলগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু আস্তে আস্তে একটা নির্দিষ্ট সময় পরে, অনেকক্ষণ পরে আবার স্বাভাবিক হয়ে যায়। আচ্ছা, এখন যদি আপনি হাইপোটোনিক সলিউশন প্রবাহিত করেন, আপনার এই যে সেলের পাশ দিয়ে হাইপোটোনিক সলিউশন প্রবাহিত করলেন। হাইপোটোনিক মানে কি? যেই সলিউশনের কনসেন্ট্রেশন বডি ফ্লুইডের কনসেন্ট্রেশন থেকে অনেক কম, 0.9% সোডিয়াম ক্লোরাইড থেকে অনেক কম। তো যেহেতু আপনার যেটা প্রবাহিত করছেন সেটা অনেক হচ্ছে পাতলা,
আর এই সেলের মধ্যে যেটা আছে, যে সেলের পাশ দিয়ে যাচ্ছে, যে সেলের ভিতর পাশ দিয়ে যাচ্ছে, সেলের মধ্যে যে কনসেন্ট্রেশন আছে সেই কনসেন্ট্রেশনটা হচ্ছে 0.9% সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশনের সমান। তাহলে যে ঘটনাটা ঘটবে, সেলের মধ্যে কনসেন্ট্রেশন হচ্ছে বেশি, আর বাইরের দিকে যেই সলিউশনটা প্রবাহিত হচ্ছে তার কনসেন্ট্রেশন হচ্ছে কম। কনসেন্ট্রেশন হচ্ছে কম। তো কম কনসেন্ট্রেশনের দ্রবণ থেকে দ্রাবক বেশি কনসেন্ট্রেশনের দ্রবণের দিকে চলে যায়, যেমন কিসমিসের মধ্যে পানি প্রবাহিত হয়ে যায়, চলে যায়। তো এখন এই যে আমাদের যেই সেলগুলা, সেটা হচ্ছে একটু ঘন দ্রবণ, আমার বাইরের দ্রবণের সাপেক্ষে এর ঘনত্ব বেশি, তাহলে বাইরে থেকে কি করবে, পানি তখন এর মধ্যে ঢুকতে শুরু করবে। এই যে পানি যাচ্ছে ভিতরে, পানি কেন যাবে, কারণ ভিতরে তো ঘন দ্রবণ আর বাইরে যাচ্ছে পাতলা দ্রবণ, তাহলে পাতলা দ্রবণ থেকে দ্রাবক ঘন দ্রবণের দিকে যাচ্ছে। যেতে 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 একসময় কি হবে, যে দেখেন সেলটা ফেটে গেল, বাস্ট হয়ে গেল। এরকম করলে সেলটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে এবং বেশি পরিমাণে হলে রোগী মারাই যেতে পারে। আর যদি আপনি এমন একটা সলিউশন দিয়েছেন যেটার কনসেন্ট্রেশন আমার বডি ফ্লুইডের কনসেন্ট্রেশনের সমান, যাকে আমরা বলি আইসোটোনিক সলিউশন, এরকম দিলে কি হবে, কিছুই হবে না। কারণ সেলের ভিতরে পানি গেলেও সমস্যা নেই, কারণ যা যাবে সেটাই আবার বের হবে, কারণ সেলের ভিতরের যেই সলিউশনের যে কনসেন্ট্রেশন, আপনি যে সলিউশনটা সেলের পাশ দিয়ে প্রবাহিত করতেছেন তার কনসেন্ট্রেশন সেম, ফলে তার কোনো ইফেক্ট এখানে, সাইড ইফেক্ট এখানে পড়বে না। তাহলে আমরা যেটা বুঝলাম যে সলিউশনের কনসেন্ট্রেশন হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। যদি সলিউশনের কনসেন্ট্রেশন কম বেশি হইলে আমাদের সেল নষ্ট হয়ে যেতে পারে। এটা শুধু আমাদের সেলের জন্য না, এটা হচ্ছে অন্যান্য প্রাণী সেলের জন্য প্রযোজ্য। যদি আপনি হাইপারটনিক সলিউশন, ঘন দ্রবণ এই যে এর পাশ দিয়ে প্রবাহিত করেন, ঘন দ্রবণ প্রবাহিত করলে ঘন দ্রবণকে পাতলা করার জন্য এর ভিতর থেকে, সেলের ভিতর থেকে পানি বের হয়ে চলে আসবে, ফলে সেলগুলো এরকম চুপসে যাবে, একে বলা হয় শ্রিফট অথবা হচ্ছে ক্রেনুলেটেড সেল। আর যদি পাতলা দ্রবণ প্রবাহিত করেন আশপাশ দিয়ে, পাতলা দ্রবণ প্রবাহিত করলে কি হবে, আপনার সেলের কনসেন্ট্রেশন এখন এই দ্রবণের সাপেক্ষে বেশি হয়ে গেছে, সেল হয়ে গেছে ঘন দ্রবণ যুক্ত, আর বাইরে আছে পাতলা দ্রবণ, তাহলে পাতলা দ্রবণ থেকে দ্রাবক ঘন দ্রবণের দিকে যাবে, এই সেল এরকম মোটা হয়ে যেতে একসময় বাস্ট হয়ে যাবে, সোয়েলিং হবে, বাস্ট হবে। একে বলা হয় হিমোলাইসিস, একে বলা হয় হিমোলাইসিস। আর যদি অ্যাসিটোনিক সলিউশন দেন, সেলের কনসেন্ট্রেশন যেরকম, আমার ব্লাডের ভিতরে যে সলিউশনের কনসেন্ট্রেশন যেরকম, আপনার প্রবাহিত বা সাপ্লাইড সলিউশনের কনসেন্ট্রেশন সেরকম, সুতরাং এর কোনো পরিবর্তন হবে না, এটাকে যেরকম ছিল সেল সেরকমই থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সেলের ভিতরের কনসেন্ট্রেশন, মানে বডি ফ্লুইডের কনসেন্ট্রেশন আমাদের ইনজেকশন যদি দেই তাহলে ইনজেকশনের কনসেন্ট্রেশনের সমান হতে হবে, না হলে এরকম ঘটনা ঘটতে পারে। তাহলে আমাদের এখন জানতে হবে যে কি করে আমরা ইনজেকশন গুলা বা বডি ফ্লুইডে যে বডিতে ভিতরে যে সমস্ত ফ্লুইড দিই, স্যালাইন, ইনজেকশন, সেগুলোকে কি করে আইসোটোনিক করতে পারি। আইসোটোনিক করার জন্য অনেকগুলো মেথড আছে। নাম্বার 1 হচ্ছে বেসড অন ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন ডাটা, number 2 based on molecular concentration, number 3 based on sodium chloride equivalents, number 4 graphical method based on vapor pressure and freezing point determination. তো এখান থেকে আমরা ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশনেরটা, বেসড অন ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন, এই মেথডের ম্যাথগুলা দেখবো, আর সোডিয়াম ক্লোরাইড ইকুইভ্যালেন্সটা হালকা একটু দেখবো। তো ফ্রিজিং পয়েন্ট হচ্ছে যে পয়েন্টে কোনো জিনিস ফ্রিজ হয়। দেখা গেছে কি যে আমাদের বডি ফ্লুইড যেটা, সেটা ফ্রিজ হয় হচ্ছে -0.52 ডিগ্রি সেলসিয়াসে ফ্রিজ হয়। আমাদের বডি ফ্লুইডের কনসেন্ট্রেশন কেমন, বডি ফ্লুইডের কনসেন্ট্রেশন হচ্ছে 0.9% সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইডের সমান। তো সেই হিসাবে যেহেতু বডি ফ্লুইড -0.52 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফ্রিজ হয়, তাহলে 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশন সে কি হবে, সেও -0.52 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ফ্রিজ হবে। এটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট, বডি ফ্লুইডের ফ্রিজিং পয়েন্ট। আর বডি ফ্লুইডের সাথে যেহেতু সোডিয়াম ক্লোরাইডের সলিউশনের মিল আছে, সুতরাং 0.9% সোডিয়াম ক্লোরাইডের সলিউশনেরও এটাই হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। আর ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশনের উপর ভিত্তি করে আমরা দেখি, আর এই ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশনের উপর ভিত্তি করে যে ম্যাথগুলো, সেটা হচ্ছে 1% সলিউশনের জন্য এই ম্যাথের ফর্মুলাটা ডিরাইভ করা হয়, এরপরে সেটাকে পরবর্তীতে আপনি প্রয়োজন অনুসারে এটুকু করতে পারেন। তো এই সূত্রটা কি, সূত্রটা অনেক বড়, সূত্রই বড়, কিন্তু আসলে অঙ্ক করা অনেক সহজ, অঙ্কটা বড় না। The quantity of adjusting substance needed for making the solutions isotonic with blood plasma may be calculated from the general formula given below. তো আমাদের ব্লাড প্লাজমা বা আমাদের বডি ফ্লুইডের সাথে একটা সলিউশনকে অ্যাডজাস্ট করতে হলে একটা সাবস্টেন্স লাগবে, তাকে আমরা বলছি অ্যাডজাস্টিং সাবস্টেন্স। একটা সলিউশনকে অ্যাডজাস্ট করতে হলে অ্যাডজাস্টিং সাবস্টেন্স লাগবে, আর যে সলিউশনটাকে অ্যাডজাস্ট করতে হবে সেটাকে বলবো আনঅ্যাডজাস্টেড সলিউশন। আপনার কাছে 1 গ্লাস পানি আছে,
তার মধ্যে সামান্য চিনি দিয়েছেন, এখন বলা হলো যে এটার মিষ্টি আরো বাড়াইতে হবে। তো যেই জিনিস দিয়ে এর মিষ্টিটা বাড়াবেন সেটা হচ্ছে চিনি। তাহলে চিনি হচ্ছে অ্যাডজাস্টিং সাবস্টেন্স। আর এই যেহেতু শরবত যেটা বানিয়েছেন সেটার মিষ্টির পরিমাণ কম এবং এজন্যই এর ভিতরে চিনি দিয়ে এর মিষ্টি আমরা মানে মিষ্টান্ন বা মিষ্টির পরিমাণটা অ্যাডজাস্ট করছি, কাজেই এই সলিউশনটাকে আমরা বলবো আনঅ্যাডজাস্টেড সলিউশন। এটা হচ্ছে কি আনঅ্যাডজাস্টেড সলিউশন। যে সলিউশনের মিষ্টি আমরা অ্যাডজাস্ট করছি সেটা হচ্ছে আনঅ্যাডজাস্টেড সলিউশন। আর চিনি দিয়ে আমরা অ্যাডজাস্ট করছি, সুতরাং চিনি হচ্ছে অ্যাডজাস্টিং সাবস্টেন্স। তো আমাদের এই সূত্রের কাজ হলো যে আমরা একটা সলিউশনকে আমাদের বডি ফ্লুইডের সাথে আইসোটোনিক করব। তার মানে যার টনিসিটি আমাদের বডি ফ্লুইডের মতো না, এরকম একটা সলিউশনের টনিসিটি আমরা অ্যাডজাস্ট করব। তো সুতরাং এটা হচ্ছে আনঅ্যাডজাস্টেড সলিউশন। আর যেই জিনিস দিয়ে যাকে দিয়ে আমরা এই সলিউশনের টনিসিটি অ্যাডজাস্ট করব সেই জিনিসটাকে আমরা বলছি অ্যাডজাস্টিং সাবস্টেন্স। ঠিক আছে, তাহলে অ্যাডজাস্টিং সাবস্টেন্স কতটুকু লাগবে? ওই যে চিনি কতটুকু দিলে মিষ্টি হবে, ঠিক সেম সেই রকমই এখানে কতটুকু অ্যাডজাস্টিং সাবস্টেন্স দিলে হবে সেটা ক্যালকুলেশন হচ্ছে পার্সেন্টেজ W/V অ্যাডজাস্টিং সাবস্টেন্স নিডেড। মানে উত্তর আসবে কি পার্সেন্টেজে। কেমন পার্সেন্টেজ? পার্সেন্ট W/V, এটাতে উত্তর আসবে। তো পার্সেন্টেজ W/V অ্যাডজাস্টিং সাবস্টেন্স নিডেড ইজ ইকুয়াল টু 0.52 মাইনাস A/B। তাহলে এখানে আমরা জানতে হবে যে 0.52 হচ্ছে, আমরা অলরেডি জানি এটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন আমাদের বডি ফ্লুইডের। এ কি আর বি কি? এ কি? এ হচ্ছে ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন অফ আনঅ্যাডজাস্টেড সলিউশন। মানে যেই সলিউশনটার টনিসিটি আমরা অ্যাডজাস্ট করব তার ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন হচ্ছে এ। আর বি কি? বি হচ্ছে ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন অফ অ্যাডজাস্টিং সাবস্টেন্স নিডেড, অর্থাৎ যেই সাবস্টেন্সটা দিয়ে আমরা টনিসিটি অ্যাডজাস্ট করব তার ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন অফ 1% W/V অফ অ্যাডজাস্টিং সাবস্টেন্স। মানে যাকে দিয়ে আমি এই টনিসিটি অ্যাডজাস্ট করবো, যে চিনি দিয়ে যে মিষ্টি বানাবো সে চিনি হচ্ছে এখানকার অ্যাডজাস্টিং সাবস্টেন্স ধরে নেন আর কি। আর যেই শরবতটার মিষ্টি কম আছে সে হচ্ছে আনঅ্যাডজাস্টেড সলিউশন। তো এ হচ্ছে কি? সে আনঅ্যাডজাস্টেড সলিউশনের ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন। ডিপ্রেশন মানে কি? ডিপ্রেশন বলতে নেগেটিভ চিহ্ন বোঝায়। যেমন আমাদের ফ্রিজিং পয়েন্ট ছিল হচ্ছে -0.52, তো আমরা এখানে মাইনাস উল্লেখ করি নাই। কেন উল্লেখ করি নাই? কারণ এখানে ডিপ্রেশন শব্দটা আছে। ডিপ্রেশন শব্দ লিখলে আর মাইনাস উল্লেখ করতে হবে না। যদি বলি যে পানির ফ্রিজিং পয়েন্ট কত, 0°C, যদি বলি লবণের ফ্রিজিং পয়েন্ট কত, আপনি বলবেন যে -10°। যদি বলি যে ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন কত লবণের, আপনি বলবেন শুধু 10°, কারণ আমি তো ডিপ্রেশন শব্দ বলেই দিয়েছি। তাহলে ডিপ্রেশন শব্দ দ্বারা নেগেটিভ চিহ্নকে প্রকাশ করে। আর ডিপ্রেশন শব্দটা যেহেতু থাকে, কাজেই এই ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন যদিও মাইনাস, কিন্তু সেই মাইনাসটা এখানে আমরা উল্লেখ করি না, ডিপ্রেশন শব্দ থাকার কারণে উল্লেখ করি না। উল্লেখ করলে কিন্তু উত্তর এলোমেলো হয়ে যাবে, কাজে ডিপ্রেশন শব্দটা উল্লেখ করা যাবে না। আচ্ছা, তাহলে এখন আমরা একটা ম্যাথ দেখি। সেই ম্যাথে কি বলছে? ম্যাথে বলছে find out the concentration of sodium chloride required to render or make a 1% solution of cocaine hydrochloride isotonic with blood plasma. The freezing point of 1% W/V solution of cocaine hydrochloride is -0.009°C, and the freezing point depression of sodium chloride is -0.576°C. তো এখানে প্রশ্নটা হলো যে আমাদের একটা আইসোটোনিক সলিউশন তৈরি করতে হবে। সেই সলিউশনটার নাম কি? সলিউশনটার নাম হচ্ছে কোকেন হাইড্রোক্লোরাইড। তো কোকেন হাইড্রোক্লোরাইডের সলিউশনের তৈরি করতে হবে একটা আইসোটোনিক সলিউশন। 1% সলিউশন বানাবো কোকেন হাইড্রোক্লোরাইডের, যেটা আইসোটোনিক হবে ব্লাডের সাথে বা প্লাজমার সাথে। তার মানে এটা হচ্ছে এই সলিউশনের টনিসিটি ঠিক নাই। এখন ঠিক নাই মানে এটা তাহলে কি হবে? এটাই হচ্ছে আমাদের সেই আনঅ্যাডজাস্টেড সলিউশন। কোকেন হাইড্রোক্লোরাইড হচ্ছে কি? আনঅ্যাডজাস্টেড সলিউশন। আচ্ছা, তো কোকেন হাইড্রোক্লোরাইডের 1% সলিউশনের ফিজিক পয়েন্ট ডিপ্রেশন দেওয়া আছে 0.090°C। তার মানে যে ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন অফ আনঅ্যাডজাস্টেড সলিউশন সেটা হচ্ছে কোকেন হাইড্রোক্লোরাইড। কোকেন হাইড্রোক্লোরাইডের আবার ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন হচ্ছে এইটা, তার মানে এর ভ্যালু হচ্ছে এটা। এখানে মাইনাসটা উল্লেখ করব না কারণ ডিপ্রেশন শব্দটা এখানে আছে, সুতরাং আমরা এখানে মাইনাস উল্লেখ ছাড়াই এর জায়গায় শুধুমাত্র 0.090 এটা বসিয়ে দিব। এরপরে আমাদের অ্যাডজাস্ট করতে হবে যে জিনিসটা দিয়ে, যেই
যার মাধ্যমে আমরা এই টনিসিটি অ্যাডজাস্ট করব তার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম হচ্ছে কি অ্যাডজাস্টিং সাবস্টেন্স, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে অ্যাডজাস্টিং সাবস্টেন্স। আর এখানে বলা হচ্ছে যে ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন অফ সোডিয়াম ক্লোরাইড 1% সোডিয়াম ক্লোরাইড ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন হচ্ছে 0.0576 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অ্যাডজাস্টিং সাবস্টেন্সের ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন হচ্ছে 0.576 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটাই হচ্ছে আমাদের এই যে বি এর ভ্যালু। কিন্তু আমরা এখানে ডিপ্রেশন শব্দটা উল্লেখ করার কারণে আমরা সেটা এখানে লিখব না। তাহলে আমরা সবগুলো ভ্যালু পেয়ে গেলাম। আমরা পেয়ে গেলাম অ্যাডজাস্টিং সাবস্টেন্স পেয়ে গেছি, অ্যাডজাস্টিং সাবস্টেন্সের ফিজিং পয়েন্ট পেয়ে গেছি, আনঅ্যাডজাস্টেড সলিউশন পেয়ে গেছি, আনঅ্যাডজাস্টেড সলিউশনের ফিজিং পয়েন্ট ডিপ্রেশন পেয়ে গেছি। এখন সেটা আমরা এখানে বসিয়ে দিলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে আমরা বসিয়ে দিই, বসিয়ে দিলাম, এখানে বসিয়ে দিলে উত্তর হচ্ছে 0.746%। পার্সেন্ট কেন? কারণ আমাদের সূত্রই বলছে যে উত্তরটা সরাসরি এখানে আসবে। উত্তরটা আসবে কি পার্সেন্টেজে। কেমন পার্সেন্টেজ? W/V তে। কাজেই আমাদের উত্তরটা এটা হবে 0.746%। এরকমই আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথটা দেখেন। এই ম্যাথে বলা হচ্ছে যে একটা সলিউশন তৈরি করতে হবে, সেটা হচ্ছে find out the concentration of sodium chloride required to render or make a 1.5% solution of procaine hydrochloride acetonic with blood plasma. The freezing point of 1% W/V solution of procaine hydrochloride is minus 0.122 degrees Celsius and that of sodium chloride is minus 0.576 degrees Celsius. তো এখানে সোডিয়াম ক্লোরাইডের এর পরিমাণটা নির্ণয় করতে হবে, কনসেন্ট্রেশন বের করতে হবে। সোডিয়াম ক্লোরাইড আসলে কি? এখানে অ্যাডজাস্টিং সাবস্টেন্স। আর সোডিয়াম ক্লোরাইড দিয়ে কি বানাবো? প্রোকেন হাইড্রোক্লোরাইডের একটা সলিউশন বানাবো। কেমন সলিউশন? সেটা অ্যাসিটোনিক সলিউশন। তাহলে প্রোকেন হাইড্রোক্লোরাইডের সলিউশনটা এখন অ্যাসিটোনিক নাই, তাহলে এটা হচ্ছে আনঅ্যাডজাস্টেড সলিউশন। ঠিক আছে, তো আনঅ্যাডজাস্টেড সলিউশন হচ্ছে এটা। তো প্রোকেন হাইড্রোক্লোরাইডের ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন 1% এর জন্য দেয়া আছে -0.122 ডিগ্রি সেলসিয়াস এবং সোডিয়াম ক্লোরাইডেরও ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন দেয়া আছে 0.576 ডিগ্রি সেলসিয়াস। তো সমস্যা হলো যে আমাদের 1.5% সলিউশন বানাইতে হবে। আর প্রোকেন হাইড্রোক্লোরাইডের ফ্রিজিং পয়েন্ট দেয়া আছে 1% এর জন্য। তাহলে এখানে সামান্য একটু মডিফাই করতে হবে। মডিফাইটা করে আমরা বাসায় অঙ্কটা করে ফেলবো। করে ফেলে তারপরে আমরা দেখব কি। এই হচ্ছে আমাদের টনিসিটি অ্যাডজাস্টমেন্ট, কিভাবে টনিসিটি আমরা অ্যাডজাস্ট করতে পারি তার বিভিন্ন ওয়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আইসোটোনিক সলিউশন, প্যারাটোনিক সলিউশন কি জিনিস এবং কিভাবে আমরা টনিসিটি অ্যাডজাস্ট করব, কেনই বা টনিসিটি অ্যাডজাস্ট করব, সেগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সবাইকে ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণের জন্য। থ্যাঙ্কস টু অল ফর জয়েনিং দ্য ক্লাস।